শুভ সকাল। ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির আহমেদ কাবুল। আজকের আপনাদের পাঠ করে শোনাব একটি সুইসাইড নোটের শেষ পর্ব। এই বইটি আমার লেখা। পশ্চিমবাংলার এক বন্ধু, তিনি নিয়মিত আমার চ্যানেলে গল্প পাঠ শুনে আমার লেখা একটা বইয়ের পাঠ শুনতে চেয়েছেন। আমি তার অনুরোধ রক্ষা করেছি। আপনাদেরও ভালো লাগবে। আজকের পাঠ করছি একটি সুইসাইড নোট উপন্যাসের তৃতীয় বা শেষ পর্ব। গাড়িতে বসে মৌরীর আর যেন তর সইছিল না। বারবার সে পার্থকে ব্যতিব্যস্ত করে তুলছিল, আর কতটা দূর বাকি। পার্থ এই তো এসে গেছে বলে সান্ত্বনা দিচ্ছিল। দেখতে দেখতে এক সময় ওরা দুজনে চলে এলো ছিন্ন মুকুল এতিম নিবাসে। বিশাল একটা এলাকা, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। গেটে কয়েকজন আনসার সদস্য। পার্থক্য দেখে ওরা বলল, স্যার, আপনার কথা বলে রেখেছেন, ভিতরে যেতে পারেন আপনারা। ড্রয়িং রুমে অপেক্ষা করতে বলেছেন, স্যার এখন বাচ্চাদের সঙ্গে দেখা করে ফিরে আসবেন। গেট থেকে ঢুকতেই বিশাল একটি ফুলের বাগান। বাগানের মধ্যে কয়েকটি স্ট্যাচু। প্রতিটি স্ট্যাচু মা ও সন্তানকে নিয়ে গড়া। কোনোটাতে মা তার সন্তানকে বুকে নিয়ে জড়িয়ে ধরে আদর করছেন, কোনোটিতে আবার সন্তান মাকে ধরে চুমু খাচ্ছে। বাগানের পাশেই একটি দিঘি, পদ্ম দিঘি বলা যায়। দিঘির একটা অংশে প্রচুর পদ্ম ফুল ফুটে আছে, যেন মৌমাছি আর প্রজাপতিদের হাত বসেছে। কয়েকটি ভ্রমরা গুনগুন করছে ফুলের চারপাশে। মৌরী মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। শান বাঁধানো ঘাটে স্বচ্ছ জলে নেমে দুই হাত দিয়ে পানির স্পর্শ নিতে নিতে মৌরী বলে, পার্থদা, আমি এখানেই থাকব। পার্থ হা হা করে হাসতে হাসতে বলে, সত্যি থাকবে? স্যারকে বলবো? মৌরী বলে, তোমাকে বলতে হবে না। তাহলে? কেন, বাবাকে আমিই বলবো। তোমাকে যদি চিনতে না পারেন স্যার, বললেই হলো। চিনতে পারবে না মানে? দেখে নিও তুমি কি করি আমি। আরিফ হাসানের থাকার জায়গা ছোট্ট একটি ডুপ্লেক্স বাড়ি। লাল সেরামিক ইটের, নিচতলায় বিশাল ড্রয়িং রুম। ড্রয়িং রুমের দেয়ালে আরিফ হাসানের আঁকা চিত্রকর্ম দিয়ে সাজানো। মৌরী ঘুরে ঘুরে দেখতে থাকে বিচিত্র রঙের আর্ট। হঠাৎ একটি পেন্টিংয়ের সামনে গিয়ে থমকে দাঁড়ায় মৌরী। অ্যাক্রিলিকে আঁকা নুসরাত নাহিদের কম বয়সের একটি চিত্র, শাড়ি পরা, হাতে একটি লাল গোলাপ। পার্থ কতদিন এসেছে এখানে, অথচ এই ছবিটির দিকে কখনো খেয়াল করেনি। খেয়াল করলে হয়তো বুঝতে পারত যে ছবিটি মৌরীর মায়ের। পার্থ সোফায় বসা ছিল। মৌরী তাকে অস্থির হয়ে ডেকে বলল, এই দেখে যাও পার্থদা, মায়ের ছবি। পার্থ সোফা ছেড়ে মৌরীর কাছে গিয়ে দাঁড়াতেই আরিফ হাসান রুমে ঢুকে দুজনকে দেখে বলে, তোমরা এসে গেছো? পার্থ, কই দেখি তোমার বন্ধু। তুমি তো এতদিন বলনি তোমার বন্ধু আছে। আরিফ হাসানকে দেখে মৌরীর চোখ ফেরে না কিছুতেই। কি সুন্দর সৌম্য মূর্তি তার বাবার। কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছে মৌরী।
কত কথা মনে মনে ঠিক করে রেখেছিল বাবার সাথে দেখা হলে বলবেই, অথচ এই মুহূর্তে সেসব কথা একেবারেই মন থেকে হারিয়ে গেছে তার। আরিফ হাসান মৌরির দিকে এগিয়ে যেতে যেতে বলেন, কেমন আছো মা তুমি? কি নাম তোমার? মৌরি সে কথার উত্তর না দিয়ে বলে, তুমি আমার মায়ের ছবি এঁকেছ কেন? আরিফ হাসান বলে, এটা তোমার মায়ের মতো দেখতে বুঝি? দেখতে হবে কেন? এটা তো আমার মাই। বোকা মেয়ে, মানুষ দেখতে মানুষের মতো হয়। তুমি কি জানো পৃথিবীতে একই রকম দুজন মানুষ আছে? আমাদের সৃষ্টিকর্তা জোড়ায় জোড়ায় যে সৃষ্টির কথা বলেছেন, বিজ্ঞানও সেই একই কথা বলে। সে জানি, কিন্তু এটা আমার মা। তুমি এঁকেছ। তুমি আমাকে চিনতে পারছো না? না তো। আচ্ছা দাঁড়াও, আমি মাকে ফোন করছি। মাই বলবে এ ছবি কার। আরিফ হাসান মিটমিট করে হাসছেন। তিনি মনে করছেন, হয়তো এই ছবিটির সাথে ওর মায়ের কোনো মিল আছে। পার্থ নীরব দাঁড়িয়ে আছে। কোন পক্ষে কোনো কথা বলার সাহস পাচ্ছে না সে। ঘটনার আকস্মিকতায় অনেকটা নিথর হয়ে গেছে পার্থ। মৌরি ওর মাকে ফোন করে। ওপাশ থেকে ফোন ধরলে মৌরি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, মা, বাবা আমাকে চিনতে পারছে না, কিছুতেই না। অথচ সে তোমার স্কেচ এঁকে রেখেছেন। এই নাও, তুমি বাবার সাথে কথা বলো। মৌরি ফোন সেট আরিফ হাসানের দিকে এগিয়ে দেয়। আরিফ হাসান কি বলবেন কি করবেন বুঝতে না পেরে পার্থর দিকে তাকায়। পার্থ বলে, স্যার, মৌরি মিথ্যা কিছু বলছে না। আপনি ওর মায়ের সাথে কথা বলুন। মৌরি কাঁদতে কাঁদতে বলছে, কেন বিশ্বাস করতে পারছো না তুমি? আমার বাবা আর আমি তোমার মেয়ে। মাকে জিজ্ঞেস করো আমি তোমার মেয়ে কিনা। আরিফ হাসান মন্ত্রমুগ্ধের মতো ফোন সেট কানের কাছে রেখে হ্যালো বলতেই থরথর করে কাঁপতে থাকেন তিনি। ফোন রেখে মৌরিকে জড়িয়ে ধরে বলেন, হ্যাঁ মা, চিনতে পারছি তোকে। মেয়ে ও বাবার এই মিলন দৃশ্য দেখে পার্থর দুই চোখে আর্দ্র হয়ে ওঠে। সারাদিন এখানে ওখানে ঘোরাফেরা করে সন্ধ্যায় ফিরে যাবার সময় মৌরি বলে, কালই কিন্তু মাকে নিয়ে আসছি তোমার কাছে। আরিফ হাসান বলেন, আসবি? সত্যি তোর মাকে নিয়ে আসতে পারবি তো মা? পারবো না মানে? মা আমার কোনো কথা ফেলেন না। আমিও তোর কোনো কথা ফেলবো না। সব কথা শুনবো তোর। কথা দিলে কিন্তু? হ্যাঁ মা, কথা দিলাম। আরিফ হাসান নিজের গাড়ি দিলেন ওদেরকে পৌঁছে দেওয়ার জন্য। যতক্ষণ দৃষ্টির আড়ালে চলে না যায় ততক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। আরিফ হাসানের দুই চোখ ভিজে গেল। কষ্টে না আনন্দে সে খবর আরিফ হাসান। 26 জুন অনিন্দিতার জন্মদিন। সে কথা মনে আছে পার্থর। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা শেষে বসুন্ধরা শপিং মলে যায় পার্থ। সেখান থেকে অনিন্দিতার জন্মদিনের জন্য বরাবরের মতো শাড়ি ও কিছু কসমেটিক্স, বিশেষ করে বিদেশি সেন্ট কিনে পার্থ। শাড়ি কেনা নিয়ে অনিন্দিতা বারবার পার্থকে না করলেও পার্থ কখনো ওর কথা শোনেনি। পার্থ বলেছে, শাড়ি পরো আর না পরো, আমি তোকে সারা জীবন জন্মদিনে একটি করে শাড়ি গিফট করব। অনিন্দিতার কোনো উত্তর পার্থ বলেছে, মেয়েদের শাড়িতেই বেশি ভালো লাগে তাই। অনিন্দিতা বলেছে, আমাকে দেখতে ভালো লাগায় তোমার কি লাভ?
সে কথার কোনো উত্তর এড়িয়ে গেছে পার্থ। পার্থর কোনো কথা ভালো না লাগলে বা উত্তর দিতে না চাইলে প্রসঙ্গ এড়াতে অন্য কথা বলেই। আজও পার্থ অনিন্দিতার জন্য শাড়ি কিনতে গিয়েই পিছনের সব কথা মনে পড়ল। পছন্দ করেই শাড়ি কিনে সেই পিঙ্ক পিঙ্ক কালারের একটি কাতান আঁচলে জরির কাজ করা। তারপর অনিন্দিতার পছন্দের ফোন সেট শাওমি নোট 9 কিনে বাড়ি ফিরে পার্থ। অনিন্দিতার জন্য গিফট কেনার সময় কয়েকজন বন্ধু পার্থর সঙ্গে ছিল। ওদের একজন বলে, অনিন্দিতা কিন্তু দেখতে খুব সুন্দর। বন্ধু সাব্বির কথা শুনে তীর্যকভাবে তাকিয়ে পার্থ বলে, তাতে তোর কি? কিছু না তো, সুন্দরকে সুন্দর বলতে নেই? না, বলবি না। ওকে সুন্দর বলার কোনো অধিকার নেই তোদের। তাহলে তোর আছে? থাকবে না কেন? তাহলে এক কাজ কর, ওকে বিয়ে করে ফেল। পার্থ অবাক হয়ে বলে, কি বলছিস এসব? ও আমার বোন, বোনকে বিয়ে করা যায়? রাব্বি বলে, আপন তো নয়, মামাতো বোন। আচ্ছা, তোর বোনকে বিয়ে দিবি না? দেব না কেন? কিন্তু তোদের মতো গবেট ওর বর হবে না। ওর বর হবে। রাব্বি বাধা দিয়ে বলে, থাক দোস্ত, তুই তাহলে বাসায় যা। ও হ্যাঁ, বোনের বার্থডেতে দাওয়াত করবি না? সত্যি যাবি? আয় না তাহলে বিকেলে। না, আসতে পারবো না, কাজ আছে জরুরি। তাহলে অন্য এক সময় আসিস কিন্তু। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টার মতো বেজে যায় পার্থর। নিজের রুমে গিয়ে অনিন্দিতার জন্য কোন গিফটগুলো লুকিয়ে রাখে। অনিন্দিতার জন্য কেনা গিফটগুলো লুকিয়ে রাখে, সকালে ওকে সারপ্রাইজ দেবে ভেবে। তারপর 3 তলায় ফ্ল্যাটে এসে কলিং বেল বাজায়। অনিন্দিতা এসে দরজা খুলে দিয়ে জিজ্ঞাসা করে, রাত করে কেন ফেরো রোজ রোজ? কেন? কেন আবার কি? তুমি বাসায় না থাকলে? কি? ও কিছু না। আচ্ছা, ফুপু কোথায়? ড্রয়িং রুমে বসে আছেন, বই পড়ছেন মনে হয়। দুজনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে গিয়ে দেখে সোফায় হেলান দিয়ে ফুপু বই পড়ছেন। ওদের দুজনকে দেখে বলেন, পার্থ, কাল অনিন্দিতার জন্মদিন, মনে আছে তোর? পার্থ ফুপুর দিকে তাকিয়ে চোখ টিপে বলে, না, মনে নেই তো। অনিন্দিতা পার্থর কথা শুনে রেগে গিয়ে বলে, শুনলে তো মা ওর কথা? আমি জানি তো, আমার জন্মদিনের কথা মনে নেই ওর। আগেই তো বলেছিলাম, একমাত্র বোন, তার জন্মদিনের কথা মনে রাখে না মা? ও আমার ভাই না? মা হাসতে হাসতে বলেন, পার্থ সব মনে আছে। ওর মুখের দিকে তাকিয়ে দেখ, আমি তো বুঝতে পারছি। অনিন্দিতা অভিমান করে বলে, মা, ওর মনে নেই, থাক। মনে রাখতে হবে না ওকে, যা করার আমিই করব। দোকান থেকে কেক আনা, মিষ্টি, ফুল সব নিজেই কিনে আনবো। পার্থ বলে, ওসব তোমাকে আনতে একা একা দোকানে যেতে হবে না। তোমাকে দেখলে তো পাড়ার ছেলেরা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কেক, মিষ্টি, ফুল সব আমি অর্ডার করে এসেছি, সময় মতো ওরা বাসায় পৌঁছে দেবে। অনিন্দিতা পার্থর 2 কাঁধের উপর হাত রেখে বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো? এতটা? হুম, মোটেই না। তোকে ভালোবাসতে বয়েই গেছে আমার। তবে শোন, তোর বার্থডের অনুষ্ঠানে কিন্তু আমি থাকবো না। প্রতিবাদ করে অনিন্দিতা।
কেন থাকবে না? তোর এই মুটকি বান্ধবীটা কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে দেখেছিস তো? দেখলে শরীর জ্বলে যায় আমার। ফুপু বলেন, বারবার তাকাই বুঝি? হ্যাঁ ফুপু, বারবার তাকায়। তুমিও তো ওর দিকে তাকাও। না ফুপু, আমি কেন তাকাবো? তাহলে দেখলে কেমন করে ওই মোটকু মেয়েটা তোমার দিকে তাকায়? অনিন্দিতা হাততালি দিয়ে বলে, এইবার জব্দ হলে তো? ফুপু বলেন, তোরা ঝগড়া পরে করিস, এখন যা, ডাইনিংয়ে খাবার ঢাকা আছে, খেয়ে নে। ওরা দুজনে ডাইনিং রুমে যেতে যেতে অনিন্দিতা বলে, তুমি মুটকিকে বিয়ে করবা? কি? আমার বান্ধবী মৌটুসিকে বিয়ে করবে তুমি? পার্থ কি যেন ভাবলো, তারপর বলল, মৌটুসি মুটকিকে? ওই যে, ও কে? তোকে তো বলিনি ফুপুর সামনে বলে। কি বলিসনি? ওর সঙ্গে তো আমার হয়ে গেছে। মানে? আশ্চর্য হয় অনিন্দিতা। কি হয়ে গেছে তোমার? ও কি বিয়ে করব? ওর সঙ্গে কথা হয়ে গেছে আমার, ফুপু সামনে, তাই বলিনি। অনিন্দিতা ক্ষেপে যায়। পার্থ জামার কলার চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, না করবি না, কিছুতেই মৌটুসিকে বিয়ে করবি না তুই? তাহলে বললি কেন? বলতাম না, যদি জানতাম মৌটুসির জন্য তোমার মন ছুক ছুক করে। ওকে দাওয়াতও দিতাম না। সমস্যাটা কোথায়? অনিন্দিতা গভীর চোখে তাকায় পার্থর দিকে, তারপর বলে, তোমাকে কাউকেই বিয়ে করতে দেব না। কেন? কেন আবার? বিয়ে করলেই তো তুমি পর হয়ে যাবে। যে মেয়েটা তোমাকে বিয়ে করবে সে তোমাকে কি? কিছু না, কিছু না বলে দৌড়ে পালায় অনিন্দিতা। অনিন্দিতার জন্মদিনের অনুষ্ঠানে সবাই যখন হই হুল্লোড় আনন্দে মেতে আছে, ঠিক সে সময় অনিন্দিতার মা রুমে ঢুকলেন। তার সামনে পার্থর বয়সে একটি ছেলে এবং তার বাবা। মা বললেন, আজ তোমাদের একটা আনন্দের খবর দেব। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মিসেস রহমানের দিকে। মা বললেন, প্রথমে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন মিস্টার সাইদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী। বছরের অধিকাংশ সময় লন্ডন থাকেন। আর এই হচ্ছে তার একমাত্র ছেলে অর্ণব আদিত্য। এবছর ব্যারিস্টারি পাশ করেছে। অর্ণব আমার চাচাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ সাঈদ আহমদ আমার চাচাতো ভাই। ছোটবেলায় অর্ণবের অনিন্দাতের সাথে দু একবার দেখা হলেও তা হয়তো ওদের কারোই মনে থাকার কথা নয়। সবাই অধীর আগ্রহ নিয়েই অপেক্ষা করছে বুঝতে পেরে মিসেস রহমান বললেন, আগে আনন্দের সংবাদটা দিই, তারপর না হয় আরো কথা হবে। সবাই সম্মতি দিলে মিসেস রহমান বললেন, আমি এবং অর্ণবের বাবা আগেই ঠিক করে রেখেছিলাম যে অর্ণব ও অনিন্দিতার বিয়ে হবে। আজ এই অনুষ্ঠানে আমি সেই ঘোষণা দিলাম এবং আজই এনগেজমেন্ট রিং পরানো হবে। অনিন্দিতার হঠাৎ চিৎকার করে বলল, অসম্ভব মা, এ আমি মানি না, কিছুতেই না। রুমের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল অনিন্দিতার দিকেই। মা বললেন, না মানার কি আছে? তুমি তো আমার অবাধ্য হওনি কখনো। হয়নি মা, এতদিন তুমি অযৌক্তিক কিছু বলনি বলে। আজ কি তাহলে অযৌক্তিক কিছু বললাম? হ্যাঁ বলেছ, যাকে কখনো দেখেছি বলে মনে পড়ছে না,
যার সম্বন্ধে কিছুই জানি না, আজ তুমি বললে এনগেজমেন্ট আর আমি রাজি হয়ে যাব। আমার কি কোনো মতামত থাকতে পারে না? সাইদ সাহেব এগিয়ে গেলেন অনিন্দিতার দিকে, বললেন, তুমি ঠিকই বলেছ মা, তোমারও তো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। সাইদ সাহেব মিসেস রহমানকে বললেন, তাহলে ওর মতামতটা জেনে নেওয়া যাক। মা বললেন, আচ্ছা বলো তোমার কি মতামত। অনিন্দিতা পাথর দিকে তাকিয়ে বলল, আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। মিসেস চৌধুরী হয়তো আগেই বুঝতে পেরেছিলেন অনিন্দিতা কাকে ভালোবাসে। তিনি তার নাম জিজ্ঞেস না করে বললেন, অনিন্দিতা, আমি তোমার কাছে কখনই জানতে চাইব না ছেলেটি কে। তবে আমার যা মনে হচ্ছে তুমি যাকে ভালোবাসো সে মোটেই তোমার যোগ্য নয়। কি করে জানলে তুমি তার যোগ্যতা নেই? সে উত্তরটা না দেয় ভালো অনিন্দিতা। এটা জেনে রেখো, মায়েরা অনেক কিছুই জানতে পারে। অনেক কিছু সন্তানরা মা বাবাকে না জানালেও জানতে পারে তারা। তবে তোমাকে স্পষ্ট করে বলতে চাই, তো কোনো ভ্যাগাবন্ড ছেলের হাতে তোমাকে তুলে দেব না আমি। মা ও মেয়ের কথার মধ্যে পার্থ এক সময় রুম থেকে বের হয়ে যায়। আর কারো নজরে না পড়লেও অনিন্দিতা তা দেখতে পেয়ে পার্থর পিছু ছোটেই। সবাই হতবাক হয়ে অনিন্দিতার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। অনিন্দিতার 21তম জন্মদিনের অনুষ্ঠানটি এভাবেই পণ্ড হয়ে গেল। মিসেস রহমান তখন পরিবেশ শান্ত করার জন্যে মুখে কৃত্রিম হাসি টেনে বললেন, আপনারা কিছু মনে করবেন না, অনিন্দিতা ওরকমই, হঠাৎ রেগে যায়, তবে দেখবেন ও ঠিকই মত দেবে। আমার কথার অবাধ্য কোনোদিনই হয়নি আমার মেয়ে, এবারও হবে না। লজ্জা পেয়েছে হয়তো। রাত তখন গভীর। ছাদে ওঠার দরজা না আটকিয়ে পার্থ বসেছিল খোলা আকাশের নিচে। অনিন্দিতার জন্মদিনে সে যা জেনেছে তার জন্য মোটেই প্রস্তুত ছিল না পার্থ। অনিন্দিতা না বললেও তার চোখের ভাষায় পার্থ বুঝেছিল অনিন্দিতা তাকেই ভালোবাসে। আর ফুপু তাকে অনিন্দিতার অযোগ্য মনে করে ভ্যাগাবন্ড হিসেবে তাকেই অভিহিত করেছে। রাত তখন খুব কাছের মানুষ যখন হঠাৎ করে পর হয়ে যায়, তখন মানুষ দিশেহারা হয়। যেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদীতে হাল ভাঙা দিশাহীন নাবিক, কোনো অবলম্বন নেই যার। শুধু হতাশার অন্ধকার অক্টোপাসের মতো আটকে ধরেছে তাকে। কণ্ঠ রোধ হয়ে আসছে, শরীরের সবটুকু রক্ত যেন শোষা শেষে নির্জীব হয়ে পড়ে যাচ্ছে সেই। সে সময় মায়ের কথা মনে পড়ছিল পার্থর। মাকে দেখার কোনো স্মৃতি মনে না থাকলেও ছবিতে দেখা মায়ের ছবি বারবার ভেসে উঠছিল তার সামনে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল পার্থ আর বলছিল, তোমাকে হারিয়েই তো আমি ভ্যাগাবন্ড হয়ে গেলাম। তুমি বেঁচে থাকলে আমাকে বোধহয় এত বড় দুর্নাম সহ্য করতে হতো না। যে পিছনে এসে দাঁড়িয়েছে টের পায়নি পার্থ। হঠাৎ পিঠের ওপর হাতের স্পর্শে সচকিত পার্থ পিছন ফিরে তাকায়। অনিন্দিতাকে দেখতে পেয়ে আরো জোরে কেঁদে ফেলে। অনিন্দিতা পার্থকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে না পেয়ে বারবার বলতে থাকে, কেঁদো না প্লিজ, তুমি কাঁদলে আমার খুব খারাপ লাগে। পার্থ বলে, অনিন্দিতা, তুই কেন আমাকে ভালোবাসতে গেলি? জানিস না ফুপু কিছুতেই এটা মেনে নেবেন না। কে মেনে নিল না নিল এটা ভেবে কি ভালোবাসা যায়? তাছাড়া কি আমি তোমাকে পাওয়ার জন্য ভালোবাসিনি? তাহলে ভালোবাসা পাবো বলেই তোমাকে ভালোবেসেছিলাম। একজনকে ভালোবেসে অন্য একজনের সঙ্গে সংসার করতে পারবে তুমি? কে বলেছে আমি অন্য একজনের সঙ্গে সংসার করব? তুই বিয়ে করবি না? না, ফুপু তোকে জোর করে বিয়ে দেবেন।
তা কোনোদিনই সম্ভব নয়। যদি তাই হয় তাহলে তাহলে কি? কিছু না। অনিন্দিতা, তুই আমার বোন। তোকে সারা জীবন সেভাবে দেখে এসেছি। আমি কিছুতেই তোকে বিয়ে করতে পারবে না, এই তো। আমি তো সে কথা বলিনি, বলবো না। তাহলে ভালোবাসলে কেন? ভালোবাসলেই যে বিয়ে করতে হবে এমন তো নয়। তাহলে অনিন্দিতা হঠাৎ গুনগুন করে গান ধরে, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, মোরে আদর দিয়ে দুলিও না, আঘাত দিয়ে দুলিও। হে প্রিয় মোর, একই মোহ, এ প্রাণ শুধু চাই বিরহ। তুমি কঠিন সুরে বেঁধে আমায় সুরের লহর তুলিও। প্রভু শান্তি চাহে জোড়াতে সাধ, আমি চাহি পুরীতে তব সুখের ঘরে, আলো জেলে বধূ পথে পথে ঝুরিতে। নগ্ন দিনের আলো কেতে চাহি না তোমায় বক্ষে পেতে, তুমি ঘুমের মাঝে স্বপ্ন নেতে হৃদয় দুয়ার খুলিও। গান থামলে পার্থ অনিন্দিতাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ অনিন্দিতা, আই লাভ ইউ। অনিন্দিতা ও পার্থকে আঁকড়ে ধরে বলে, সে আমি জানি। একটা অনুরোধ রাখবে? কি? বলো রাখবে? কি অনুরোধ? আগে কথা দাও রাখবে আমার কথা। মনে করো, এটাই আমার জীবনের শেষ অনুরোধ। রাখবে তুমি? আচ্ছা, কথা দিলাম। মৌরিকে বিয়ে করো তুমি। আর আমাকে কোনো দিনই ভুলবে না, কোনো দিনই না। রাখবে আমার কথা? কথা দাও, কথা দাও তাহলে। পার্থ অনিন্দিতাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলে। অনিন্দিতা তাও কাঁদতে কাঁদতে বলে, কথা দাও, কোনোদিন ভুলবে না আমাকে। আর মৌরিকে বিয়ে করবে তুমি। না হলে এই এখন এই ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করব আমি। সে রাতেই অনিন্দিতাকে কথা দিতে বাধ্য হয়েছিল পার্থ। মৌরি পরের দিন আসবে বললেও গত 7 দিনে আসেনি একবারও। গত 2 বছরে মৌরি গানের ক্লাস কখনো মিস করেনি। হঠাৎ কি হলো মৌরির, ভাবতে ভাবতে দিশেহারা হয় পার্থ। ভাবে কাল একবার যাবে মৌরিদের বাসায়। কখনো যায়নি সে। হঠাৎ যাওয়াটা কি ঠিক হবে, নাকি আরো কয়েকটা দিন অপেক্ষা করবে? সিদ্ধান্ত নিতে পারে না পার্থ। শ্রাবণের পড়ন্ত বিকেলে ছাদের এক কোণে রেলিং এর হেলাল দিয়ে দাঁড়িয়েছিল পার্থ। মন খারাপ হলে এই জায়গায় দাঁড়িয়ে সে আকাশ দেখে। আজও সে আকাশ দেখতে দেখতে হারিয়ে গিয়েছিল দূরে কোথাও। হঠাৎ পেছন দিক থেকে অনিন্দিতা এসে পাশে দাঁড়ায়। পার্থ অনিন্দিতাকে দেখে চমকে উঠে বলে, তুই কেন এলি? আমার কাছে আসতে ফুপু তো না করেছেন। কে বলেছে তোমাকে? ফুপু এসে আমাকে বলে গেছে। ও, তাহলে সে এ কাজটিও করেছে। মা কি বলেছে তোমাকে? পার্থ অনিন্দিতার হাত ধরে বলে, না থাক সব, তুই শুধু চলে যা। ফুপু দেখলে আবার রাগ করবেন। যাব না, কিছুতেই যাব না। আগে বলো কি বলেছে মা তোমাকে? আচ্ছা বলছি, তবে ফুপুকে বলিস না যেন, তাহলে আবার আমার উপর রাগ করবেন। আগে বলো কি বলেছে তোমাকে মা? বলেছে তোর সাথে যেন আর না মিশি, যেন কথা না বলি। আর আর কি, আগামী মাসে অন্য কোথাও চলে যাই। কি? মা তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে? হঠাৎ মিসেস রহমান ছাদে উঠে অনিন্দিতা ও পার্থকে দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন।
অনিন্দিতা, তোমাকে না বলেছি পার্থর সঙ্গে মিশবে না তুমি। আর পার্থ, তোমার এত সাহস হয় কি করে যে তুমি আমার কথার অবাধ্য হও? অনিন্দিতা বলে, মা, তুমি পার্থকে বাড়ি ছেড়ে দিতে বলেছ? হ্যাঁ বলেছি। কেন বলেছ? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না অনিন্দিতা, দিতে হবে মা। তুমি মনে করেছো আমি কিচ্ছু জানি না। এ বাড়ির মালিক তুমি নও, এ বাড়ির মালিক পার্থ। যখন বাবা মারা গেলেন, ঋণের দায়ে নিলামে উঠেছিল এই বাড়ি। পার্থর বাবা তখন নিলাম থেকে কিনে এ বাড়ি তোমার নামে এনে দিয়েছিলেন। আর আজ তুমি তার ছেলেকে তারই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছ। তুমি কি মা? তোমাকে মা বলে পরিচয় দিতেও আমার ঘেন্না হয়। অনিন্দিতা, কাকে চোখ রাঙাচ্ছ তুমি? আমি এখন বড় হয়েছি, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি, সেটাই আইন সিদ্ধ। আজ আমি যদি পার্থকে বিয়ে করি, তুমি ঠেকাতে পারবে না। আজ পার্থ চাইলে তোমাকে ও আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন। আমি দেখেছি মামার দলিল। পার্থ 18 বছর বয়স হলে তাকে এ বাড়ি ফিরিয়ে দেওয়ার কথা আছে দলিলে। অথচ তুমি বেইমানি করেছো পার্থর সঙ্গে। পার্থ মাথা নিচু করে বলে, অপু, তুমি ওর কথায় কিছু মনে করো না। এসব কিছুই জানি না আমি, জানতেও চাই না। জন্মের সময় মাকে হারানোর পর তোমাকেই তো মা বলে জেনেছি। তুমি আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলেছ। আমি আজই চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, কথা দিলাম। শোনো মা, আমি পার্থকে বিয়ে করে এ বাড়িতেই থাকতে পারি, তুমি কিছুই করতে পারবে না। তবে আমি তা করব না। পাড়া প্রতিবেশীরা এতদিন আমাদের ভাই বোন জেনে এসেছে, আজ তারা অন্য কিছু জানুক, এটা পার্থও চায় না, আমিও চাই না। তাই তোমার প্রতিশোধটা নিতে পারলাম না। একটা কথা মনে রেখো মা, পার্থ যেদিন এ বাড়ি ছেড়ে চলে যাবে, সেদিনই হবে আমার এই বাড়িতে শেষ দিন। তুমি তখন এ বাড়িতে একাই থাকবে। কোথায় যাবে তুমি? আমিও দেখে নেব। আসলে মা, তোমার দেখে নেয়ার কোনো ক্ষমতার মধ্যে আমি থাকবো না। চিরতরেই হারাবে তুমি আমাকে। সেদিন অনিন্দিতা পার্থকে সাথে নিয়ে মৌরিদের বাড়ি যায়। মৌরির মায়ের সাথে দেখা করে পার্থ মৌরির সম্পর্কের সব কথা খুলে বলে। অনিন্দিতা পার্থকে মনে মনে ভালোবাসতো সে কথাও জানিয়ে মৌরিকে বলে, তোমাকে এতদিন মনে মনে খুব হিংসে করতাম আমি। তোমাকে নিয়ে 1000 বার খোঁটা দিয়েছি পার্থকে। আজ তুমি আমার ছোট বোনের জায়গাটা দখল করে নিলে। আমি আমার পার্থকে তোমার হাতে তুলে দিলাম। তোমাকে একটা অনুরোধ করব, ওকে কোনো দিন এতটুকু কষ্ট দিও না তুমি। অনিন্দিতা আর সেখানে দাঁড়ায়নি, দৌড়ে বেরিয়ে গিয়েছিল। রাত তখন 11টা। তার পরের দিন সকালে পার্থ সবকিছু, হারমোনিয়াম, তানপুরা, বইপত্র, কাপড় চোপড় মৌরির বাসা অবধি পৌঁছে দিয়ে অনিন্দিতা বলেছিল, আর কোনোদিন তুমি মায়ের সামনে যাবে না। তারপর আড়ালে ডেকে নিয়ে বলেছিল, এটাই যদি আমাদের শেষ দেখা হয় তাহলে ক্ষমা করে দিও তুমি। তারপর আর দাঁড়ায়নি অনিন্দিতা। যাওয়ার সময় চোখ মুছতে মুছতে 2-3 বার পিছন ফিরে তাকিয়েছিল। তারপর প্রায় 3 মাস কেটে গেছে। অনিন্দিতা আর কখনো পার্থর কাছে আসেনি, পার্থর ফোনও রিসিভ করেনি। একবার শুধু মৌরিকে ফোন করে বলেছিল, যেদিন তোমাদের বিয়ে হবে সেদিন আমাকে একবার ফোন করো। মৌরি বলেছিল, পার্থ ও আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বিয়ের আগে আমরা কখনো বিয়ে করতে পারবো না। অনিন্দিতা সে কথা শোনার পর ফোন কেটে দিয়ে সেট সাইলেন্ট করে রেখেছিল। অনিন্দিতার সুইসাইড নোট। প্রিয় পার্থ,
তোমার কাছে এটাই আমার শেষ চিঠি। আর কোনোদিন তোমাকে কিছু বলার সময় বা সুযোগ হবে না আমার। একদিন যে পৃথিবীতে হাজার বছর ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখতাম, মাত্র 24 বছরে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে আমার। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি আমি। আমার মনে হচ্ছে পার্থিব এই জীবনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নেই আমার। এখন আর এই পৃথিবীর দূষিত আলো বাতাসে বেঁচে থাকার ইচ্ছে নেই। তুমি ছাড়া আর কাউকেই ছেড়ে যাওয়ার কোনো কষ্ট নেই আমার। আমার জন্য কষ্ট পেও না। আমার জন্য আশীর্বাদ করো, যেন ওপারে ভালো থাকি আমি। তুমি যদি মৌরীকে বিয়ে করে সুখী হতে পারো, তাহলে আমি ওপারে ভালো থাকবো। তোমরা যদি অসুখী হও, তাহলে আমার কষ্টের সীমা থাকবে না। প্রিয়জনের সুখী দেখার মতো আর কোনো সুখ আছে বলে আমার এই মুহূর্তে মনে হয় না। আমার চলে যাওয়ার একমাত্র কারণ না হলেও একটি কারণ হলো যে আমি বেঁচে থাকলে তুমি মৌরীকে নিয়ে সুখী হতে পারবে না। আমি তো পারতামই না। হয়তো কোথাও না কোথাও বিয়ে হতো আমারও। স্বামী সন্তানের সেই সংসারে আমি একজন পাকা গৃহিণীও না হলেও পাকা অভিনেত্রী হয়ে সবার কাছে সুখী দম্পতির সুনাম কুড়াতাম। কিন্তু ভিতরেই আমার দগদগে ঘা নিয়ে সুখী হতে পারতাম না। তুষের আগুনের মতো জ্বলতাম আমি। দৈবাৎ আমাদের দুজনের দেখা হলে তুমিও যে দগ্ধ হতে আমার চেয়ে তার কি বেশি ভালো জানবে বলো। পার্থ, তুমি আমাকে বিয়ে করতে চাওনি, আদর করতে চেয়েছো। যেদিন ছাদের উপর তোমার বাসায় ড্রয়িং রুমে আমার বাঁধানো ছবিটা লাগালাম, তারপর গোপনে তোমাকে লক্ষ্য করেছি, বহুবার দেখেছি তুমি একা একা আমার ছবিটার সাথে কথা বলছো, হাত দিয়ে আমার ঠোঁট, গাল, চিবুকে আদর করছো। সেই থেকে আমার সবকিছু তোমাকে সমর্পণ করেছি পার্থ। আমার এই শরীর কিভাবে অন্য একটা পুরুষকে স্পর্শ করার অধিকার দিই তুমি বলো। তার চেয়ে কি আমার চলে যাওয়াই যুক্তিসঙ্গত নয়? অনেকগুলো ঘুমের বড়ি ও ইনজেকশন সংগ্রহ করেছি আমি। যন্ত্রণার জগৎ থেকে ঘুমের দেশে চলে যাওয়ার পাথেয় হিসেবে এর মতো মোক্ষম আর কিছু নেই পার্থ। তোমাকে ভাবতেই ভাবতেই আমার ঘুমের দেশে যাব। তারপর অনাদিকাল স্বপ্নের মতো কেউ তখন আমাদের বাধা দিতে আসবে না, কেউ চোখ রাঙাতে পারবে না। তোমাকে আমি মৌরীর হাতে সঁপে দিয়েও কিছুটা দিন বাঁচতে চেয়েছিলাম। কাছে না গেলেও তোমাদের দুজনকে সুখী দেখতে ইচ্ছে ছিল খুব। কিন্তু কিছুদিন ধরে কি হয়েছে তুমি জানলে আমার এই চলে যাওয়াকে দোষ দিতে পারবে না। প্রায় 15 দিন আগে আমার এনগেজমেন্ট হয়ে যায় সেই ছেলেটির সাথে, যাকে তুমি দেখেছিল যাকে তুমি দেখেছিলে বার্থডের অনুষ্ঠানে। বিয়ের তারিখ তখনও ঠিক হয়নি, কিন্তু ছেলেটিকে গত সপ্তাহে আমাদের বাসায় থাকার সম্মতি দিয়েছে আমার মা। এই 7 দিনে একটি দিনও আমি তার সাথে কথা বলিনি। গতকাল রাতে হঠাৎ সে আমার ঘরে এসে স্ত্রীর মতো ভোগ করতে চেয়েছিল আমাকে। আমি তাকে ফুলের টব দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছি। এরপর মদ খেয়ে মাতাল হয়ে আমাকে কোমরের বেল্ট দিয়ে নিষ্ঠুরভাবে মেরেছে। আমার মা পাশের ঘরে থেকেই সবকিছু জেনেও কিছু বলেনি, বরং আমার কাছে লোকটির ওসব নোংরামির কথা শুনে তার পক্ষ নিয়ে আমাকে বলেছে, বিয়ে না হলেও তো বিয়ে ঠিক। তার সাথে ওসব করলে নাকি আমার কোনো অপরাধ ছিল না। এমন মাকে আমি মা বলে না জানি না, এমন মাকে আমি মা বলে মানি না পার্থ। আমার মা এমন আচরণ করবে না তো কে করবে? আজ একটা সত্যি কথা তোমাকে বলি পার্থ, যা কোনোদিন তোমাকে বলিনি বা বলবো বলেও ভাবিনি।
কোনো সন্তানই মায়ের অন্যায়কে প্রকাশ করে না, করতে চায়ও না। কিন্তু যে মা নিজের মেয়েকে অপবিত্র করার জন্য অন্যকে ইন্ধন যোগায়, উৎসাহ দেয়, কোনো অপরাধ নেই বলে ফতোয়া দেয়, সে আমার মা হতে পারে না। তার অতীত অপরাধের কথা আমি অকপটে অন্তত তোমাকে বলে যেতে চাই। তোমার মনে আছে কিনা জানি না, তুমি আমাদের বাড়িতে এসেছিলে যখন তোমার ১.৫ বছর বয়স, আর আমার ১ বছর। বাবা মারা গেলেন যখন আমার বয়স ৩.৫ আর তোমার ৪ বছর। তুমি জানো বাবা ঘুমের ঘোরে মারা গেছেন। শুধু তুমি নও পার্থ, এটা সবাই জানে আর বিশ্বাসও করে। কিন্তু বাবা কিভাবে মারা গেলেন আমি ছাড়া আর কোনো সাক্ষী নেই এই জগতেই। পার্থ, আমার বাবাকে আমার মা হত্যা করেছে। অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে তাকে। আমি তার মৃত্যু যন্ত্রণা দেখেছি। এতটা বছর সেই কষ্ট বুকের মধ্যে লালন করেছি। আজ তোমাকে বলেই আমি কিছুটা হালকা হতে চাই পার্থ। আমার মৃত্যুর পর আমার বাবাকে হত্যাকারীকে ঘৃণা করার আর কেউ থাকবে না। আমি চাই তুমি আমার বাবার হত্যাকারী আমার মাকে যতদিন বাঁচবে ততদিন ঘৃণা করবে, আমি যেমন করতাম। সে রাতে যে রাতে বাবাকে মেরে ফেলা হলো, সে রাত ছিল ঝড়ের রাত। বাবার পাশে ঘুমিয়েছিলাম আমি। হঠাৎ ধস্তাধস্তি ও বাবার গোঙানিতে ঘুম ভেঙে যায় আমার। আমি চোখ মেলে তাকিয়ে দেখি মা বাবার উপর বসে বালিশ দিয়ে বাবার মুখ চেপে ধরেছে, আর একটি লোক বাবার পা দুটিকে শক্ত করে ধরে রেখেছে। বাবা ছটফট করছেন। এইভাবে ২-১ মিনিট পর বাবা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেলেন। আমি তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছি। মা হয়তো বুঝতে পারেনি, পারলে হয়তো ওই রাতে আমাকেও মেরে ফেলতো। লোকটি কে তুমি জানো? আজ তার নাম প্রকাশ না করে পারছি না। যাকে তুমি আমার ফ্যামিলির সবচেয়ে ওয়েল উইশার হিসেবে চিনতে, সেই আমির সাহেব, বাবার বন্ধু, ব্যবসায়িক পার্টনার। আমির সাহেবের সাথে মায়ের পরকীয়া সম্পর্কের জন্য বাবাকে প্রাণ দিতে হয়েছে। আর সেই আমির সাহেবের শেষ পরিণতিও তুমি জানো না। তুমি বা সবাই যা জানে সেটা ভুল। আমির সাহেবকে মা খুন করেছে। মদের বোতলে বিষ মিশিয়ে আমির সাহেবকে খুন করেছে মা। আমি তার জ্বলন্ত সাক্ষী। তবে এই খুনের কথাটা আমি জানতাম। মা সেটা জানতো বলে আমাকে অনেক সময় ভয় পেত। আমি এই হত্যাকাণ্ডের বিষয়টি ফাঁস করে দেব বলে বলে আমার বিয়েটা এতদিন আটকে রেখেছিলাম। কিন্তু মা অন্য পথ ধরল। ছেলেটিকে দিয়ে আমাকে নোংরা বানিয়ে বিয়ে করতে চাইলো। সে হয়তো ভেবেছিল যে ছেলেটির সাথে শারীরিক সম্পর্কে আমার কোনো আপত্তি থাকবে না, কারণ সে মনে করেছিল তার মেয়ে তো তার মতোই হবে। আমি তা হতে পারিনি পার্থ। মা ভেবেছিল ছেলেটির সাথে শারীরিক সম্পর্কের ফলে আমি গর্ভবতী হলে সেটাকে সে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার বিয়ে দেবে। কিন্তু আমি তা হতে দিতে পারি না, হতে দিইনি। রাত পোহালেই আমার বিয়ে ওই অসভ্য জানোয়ার ছেলেটার সঙ্গে। আর তাই আজ রাতটাই শুধু আমার হাতে আছে। আমার জীবনের শেষ রাত আজ। একটু পরেই আমি ইঞ্জেকশন পুশ করব আমার শরীরে। যতক্ষণ চেতনা আছে ততক্ষণ তোমাকে আমার জীবনের কিছু অজানা কথা বলে শেষবারের মতো তোমার ইমেইলে লেখাটা পাঠিয়ে দিয়ে চিরদিনের জন্য চোখ বুজবো। আমির সাহেবের কথা বলছিলাম, যার জন্য বাবা প্রাণ দিয়েছিলেন, যাকে মা খুন করেছিল। মা আমির সাহেবের সাথে নষ্টামি করার জন্যেই তোমাকে আমাকে আলাদা করে দিলেন। বাবার মৃত্যু দৃশ্যটা দেখার পর আমি খুব ভয় পেতাম। ঘুমের ঘোরে বাবার গোঙানির শব্দ কানে আসতো। আমি ঘুমোতে পারতাম না। তখন থেকে আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবার চেষ্টা করতাম,
ঘুমের মধ্যে কেঁদে উঠলে তুমি আমাকে জড়িয়ে ধরে সাহস দিতে, ভরসা দিতে। আমি তোমার সাহস পেয়ে পেয়ে কল্পনায় কখন যেন তোমাকেই আমার সারা জীবনের অভিভাবক ভেবে নিয়েছিলাম। ভাবতাম বড় হলে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু তখন তো জানতাম না যে বোন বলে তুমি আমাকে বিয়ে করবে না। অথচ আমরা আপন ভাই বোন ছিলাম না। বিয়ে হতে সামাজিক কোনো বাধা না থাকলেও তুমি রাজি হওনি। আমি তোমার ইচ্ছেকেই দাম দিয়েছি। তোমার মনে আছে পার্থ, মাঝে মধ্যে দুজনেই রাতের অন্ধকারে ভয় পেতাম বলে ঘরের লাইট জ্বালিয়ে না ঘুমিয়ে সারাটা রাত কাটিয়ে দিতাম। এভাবে না ঘুমিয়ে ঘুমিয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। সে কথা তোমার মনে নেই পার্থ? আমাকে অসুস্থ রেখে মা বাইরে চলে গেলে তুমি আমাকে সেবা করতে, মাথায় পানি দিতে, জ্বর এলে শরীর মুছিয়ে দিয়ে বলতে, ভয় পাস অনিন্দিতা, ভয় পাস নিন্দিতা, আমি তো আছি। সারা জীবন তুমি আমাকে নিন্দিতা বলে ডেকেছ। আমি রাগ করেছি কেন জানো? আমি জানতাম তুমি আমাকে আদর করে নিন্দিতা বলে ডাকছো। নামের অর্থের জন্য রাগ করতাম না। রাগ করতাম এই জন্য যে যখনই আমাকে নিন্দিতা বলতে তখন অতীত আমার সামনে এসে পড়তো। কোনো তুমি কেন জানো না যে মেয়েরা অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চায় না? ছেলেবেলা থেকেই আমি তোমাকে ভরসা করতে শিখেছিলাম, তোমার উপর বিশ্বাস রাখতে শিখেছিলাম। সেই থেকেই তুমি একান্তই আমার ভাবতে শিখেছিলাম। কিন্তু তোমাকে নিজের হাতে যখন মৌরির হাতে তুলে দিলাম, তখন আমার ভিতরের জ্বালা তুমি জানতে না পারত। আমি তখন উন্মাদ হয়ে গিয়েছিলাম, আগ্নেয়গিরির আগুনে জ্বলছিলাম আমি। যখন তোমাকে তোমাদের দুজনকে এক করে দিয়ে হেঁটে হেঁটে বাসার পথ ধরছিলাম, তখন বারবার পিছন ফিরে দেখছিলাম তোমাদের। আমার তখন ইচ্ছে হচ্ছিল ছুটে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি, সেই ছেলেবেলার মতো, যখন ভয় পেতাম, কষ্ট পেতাম, আর তোমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা পেতাম, সেরকম করে। পার্থ, এই আমি শুধু তোমার, এই হাত, এই ঠোঁট, চিবুক একান্ত তোমার বলে জেনে এসেছি আমি। এতে আমি যে আর কারো অধিকার বা স্পর্শ মেনে নিতে পারবো না। তাই এনগেজমেন্ট হওয়ার পর ঠিক করেছিলাম তোমাদের বিয়েতে অ্যাটেন্ড করে দুজনকে আশীর্বাদ করে চিরদিনের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নেব আমি। এর জন্য বারবার বিয়ের দিনক্ষণ পাল্টাচ্ছিলাম আমি। মা হয়তো বুঝতে পেরেছিলেন না, না হলে মেয়েকে অবৈধ ভোগ করার অধিকার কেউ দেয় কাউকে? আমি অপবিত্র হয়ে বেঁচে থেকেই বা অন্য কারো বউ হয়ে এ পৃথিবীতে বেঁচে থাকাকে ঘৃণা করি। আমি আমার ভালোবাসাকে জয়ী করতে চেয়েছি পার্থ। তোমার জায়গায় আমি কাউকে বসাতে চাইনি বলেই আজ নিজের জীবন নিজেই শেষ করে দিয়ে যাচ্ছি। তুমি খুব কফি পছন্দ করতে, আমাকেও কফিতে আসক্ত করেছিলে তুমি। তুমি বলতে কফিতে ক্লান্তি দূর করে। এই মুহূর্তে আমি খুব ক্লান্ত পার্থ। তোমাকে আমার শেষ কথাগুলো লিখে যাওয়ার ক্ষমতাও হারিয়েছি। এখন তাই নিজের হাতে কফি বানিয়ে তোমার দেয়া কফির মগে কফি খাবো। ক্লান্তি আমায় হয়তো দূর হবে না। যার চিরযাত্রা নিরুদ্দেশের পথে তার আবার ক্লান্তি কি? আর আমি কফি খাওয়ার আগে ঘুমের ওষুধ খাবো অনেকগুলো। যতক্ষণ চেতনা থাকবে ততক্ষণ আমি তোমাকে লিখে যাব। আজ চলে যাওয়ার সময় কত কথা মনে পড়ছে আমার। সেসব আজ এলোমেলো, বিপর্যস্ত। কোনটা রেখে কোনটা বলি তোমাকে ভেবে পাই না। সময় খুব কম হাতে, অথচ হাজার কথার পাহাড় জমা হয়ে আছে বুকে। কি করে বলবো তোমাকে? না বলতে পারলেও যে আমার ওপারে শান্তি হবে না। এইমাত্র কফি খেয়েছি। অনেকগুলো সেডেটিভ খাওয়ার পর মাথাটা ঝিমঝিম করছে। বুকের মধ্য থেকে উছলে উঠছে হাজার কথার ঢেউ। পার্থ, এই মুহূর্তে যদি তোমার বুকে একবার মাথা রাখতে পারতাম, যদি একবার তোমার হাত দুটি ধরতে পারতাম,
তুমি যদি একটি বার আমার হাত দুখানি তোমার হাতের মধ্যে আঁকড়ে ধরতে, যদি একবার আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে তুমি, তাহলে আমি মনে হয় স্বর্গসুখ অনুভব করতে করতে মরতে পারতাম। সে উপায় নেই আমার। আমি হতভাগ্য। আমার তোমাকে অন্যের হাতে দিয়ে নিঃস্ব আমি দূর অজানার পথে পাড়ি দিলাম। তুমি প্রায় প্রতিটি বার্থডেতে আমাকে শাড়ি কিনে দিতেই, আর আমি রাগ করতাম। একদিন রাতে, তখনও কৃষ্ণপক্ষের অর্ধেক হয়ে যাওয়া ম্লান মুখ, চাঁদ ওঠেনি আকাশ জুড়ে, তখনও বাতাস ফেলেনি নিঃশ্বাস, আকাশের অযুত তারার সে আধো আলো, আধো অন্ধকারে তুমি হঠাৎ গুনগুন করেছিলে অনুপ ঘোষালের গাওয়া একটি গান। তুমি ঠিক কি গাইছিলে বুঝতে পারছিলাম না আমি। আমি তোমাকে অনুরোধ করেছিলাম গানটি স্পষ্ট করে গাওয়ার জন্যে। হঠাৎ তুমি কেন যেন লজ্জায় আড়ষ্ট হয়েছিলে। বললে, থাক না, এ গান শুনে তোমার লাভ নেই। সেদিন তোমাকে জোর করায় গানটি গেয়েছিলে তুমি। এখনই উঠিবে চাঁদ আধো আলো আধো ছায়াতে, কাছে এসে প্রিয় হাতখানি রাখো হাতে। এখনই জাগিবে ভীরু চামিলি, জ্যোৎস্নায় নয়ন মেলি, ফিরিবে কপোত কপোতে নীরে, প্রিয় পাশে তরু শাখাতে। হ্যারো গোধূলি আকাশে জলে দুটি তারা পথহারা, গত জনমের মোরা চেনেছিনু মোরা দুটি তারা। এ মায়া গোধূলি তীরে প্রিয় চিরদিন মনে রাখিও, যত কথা যত গান ডুবে যাক ভালোবাসাতে। পার্থ, আজ এই গানটি আমাকে নতুন করে কাঁদালো। আমার জীবনের ঘনিয়ে আসা অন্ধকারে সত্যি আমি যখন একান্ত মনে প্রত্যাশা করছিলাম তুমি এসো, এসো তুমি, তখন কোথায় যেন বিরহের বাঁশি বেজে উঠেছে পঞ্চমী সুরে, আর আমার বুকটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আমার হাত কেমন নিস্তেজ হয়ে আসছে পার্থ, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, অথচ এখনো কথা বলা বাকি। মৌরীকে নিয়ে কত হিংসা করেছি আমি। বলেছি ওকে আমি সহ্য করতে পারতাম না, কেন তুমি কিন্তু একবারও জিজ্ঞাসা করনি। আর তোমার এই জিজ্ঞেস না করায় আমি খুব অপমানিত হতাম। মনে হতো তুমি সব কিছু জেনেও না জানার ভান করে আমাকে হারিয়ে দিতে চাইছো, অথচ আমি কোনো দিনই তোমার কাছে হারতে চাইতাম না। কিন্তু যেদিন থেকে বুঝলাম যে তোমাকে কোনোদিনই পাবো না আমি, কোনোদিনই তুমি আমার হবে না, সেদিন আর জেতার মানসিকতা ছিল না আমার। কারণ আমি তো নিজের কাছেই হেরে গিয়েছিলাম, সেই হারের পেলে তোমাকে মৌরির দিয়ে। আর এই হারটাই আমার জীবনের সবচেয়ে বড় জিত। যখন কেউ হেরে যায়, মনে করে সে জিতেছে, সত্যিকার অর্থেই সেটা সেরা জেতা মনে হয় আমার। পার্থ, জীবন আমাকে হারিয়ে দিয়েছে সত্যি, কিন্তু আমার মন বলছে আমি হারিনি। তুমি জিতে গেলে আমিও জিতি, কথাটা একদিন তোমাকে বলেছিলাম আমি। আজ আরো একবার মনে হয়েছিল আর কটা দিন বাঁচতে। ঘুমের ওষুধগুলো হাতে নিয়েও খাবো কি খাবো না ভাবছিলাম অনেকক্ষণ, কিন্তু যখন মনে পড়ল একা একা বেঁচে কি লাভ, কাকে নিয়ে বাঁচবো আমি। জানো পার্থ, বাবাকে যেদিন হারালাম সেদিন আমি তিনজন থেকে দুজন হয়ে গিয়েছিলাম। বাবার মৃত্যু দৃশ্য দেখার পর মায়ের কোনো অস্তিত্ব ছিল না আমার কাছে। তুমি যেটা দেখেছো সেটা লোক দেখানো, ওটা মেকি। জানো তো, মেয়েরা খুব নিখুঁত অভিনয় করতে জানে। আমি সারাটা জীবন মায়ের সাথে অভিনয় করে গেছি, তাকে হত্যাকারী জেনেও কিছুতেই না জানার ভান করে তার বশ্যতা স্বীকার করে একান্ত বাধ্যগত মেয়ে হয়েছিলাম আমি। কিন্তু যেদিন বার্থডে পার্টিতে তোমাকে অবজ্ঞা করে কথা বলল, যখন আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইলো, এবং যেদিন রাতে ছাদের উপর বসে তুমি বললে যে মা তোমাকে আমার সঙ্গে কথা বলতে নিষেধ করেছে আর এ বাড়ি ছেড়ে দিতে বলেছে, সেদিন আমি মাকে প্রচণ্ড ঘৃণা করা শুরু করলাম।
তুমিও যখন বললে বোন বলে আমাকে তুমি বিয়ে করতে পারবে না, সেদিন সত্যিকার অর্থে আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম। সেদিন মনে হয়েছিল আমার আর কেউ নেই এই পৃথিবীতে। সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে আমি মৌরির হাতে তুলে দেব। আমি তা করতে পেরেছি পার্থ। এখানটায় আমি তোমাকে হারিয়ে দিয়ে গেলাম। আজ বিদায়ের ক্ষণে কত কথা মনে পড়ছে আমার। মনে পড়েই একবার তুমি আমাকে নিয়ে মেলায় গিয়েছিলে। সেই মেলার ভিড়ে আমি হারিয়ে গিয়েছিলাম। আমি আমি কাঁদতে কাঁদতে কত শত জনকে তোমার কথা জিজ্ঞাসা করেছি। কিভাবে জিজ্ঞাসা করেছি সে তোমাকে কখনো বলিনি। আজ বলছি শোনো। আমি লোকজনকে জিজ্ঞেস করেছি, আমার পার্থকে তোমরা দেখেছো কেউ? আমার দুঃখের মধ্যে আমার কথা শুনে কেউ কেউ হেসেছে। আমি তো সত্যিই বলেছিলাম, তুমি তো আমারই পার্থ। সারা জীবন তো তোমাকে আমার জেনে এসেছি পার্থ। আমি এই মুহূর্তে কাঁদছি। আমার চোখ থেকে দর দর করে অশ্রু বিগলিত হচ্ছে। তুমি আমাকে ক্ষমা করো। মা যেদিন তোমাকে অস্বীকার করলো, তুমিও যেদিন আমাকে বিয়ে না করার কথা বললে, সেদিনও কিন্তু তোমাকে আমি অন্য কারো ভাবতে পারিনি। আর শেষটায় তোমাকে যখন মৌরির হাতে সঁপে দিয়েছিলাম, সেদিনও আমি তোমাকে আমারই ভেবেছি। তুমি আমার এই এক জনমের নও পার্থ। হাজার জনমেও তুমি আমারই থাকবে। মনের উপর তো কারো রাজত্ব চলে না। আমি তোমাকে মন সিংহাসনে বসালাম। সেখানে তুমি রাজা আর আমি রানী। আমি আর পারছি না পার্থ। আমার জগৎ অন্ধকার হয়ে আসছে। একটু পরেই হয়তো থেমে যাবে আমার সবকিছু। তার আগে অন্তত চেষ্টা করব আমার লেখাগুলো তোমাকে মেইল করে যেতে। আজ আমি কোনো সাজে সেজেছি, তোমাকে আগেই বলেছি আমি। যদি জানতেই আমি মনে মনে তোমাকে কোন আসনে বসেছি, যার জন্য আজ বিদায়ের মুহূর্তে আমার এই সাজ, তাহলে বোন বলে বিয়ে না করার কথা বলতে পারতে না তুমি? না, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। তোমার দেয়া সবগুলো শাড়ি থেকে বাছাই করে আজ আমি লাল শাড়িটা পরেছি। যে শাড়িটা তুমি কিনে আনার পর মা বলেছিল, কিরে পার্থ, অনিন্দিতাকে বউ সাজিয়ে এখনই পরের ঘরে পাঠাতে চাস নাকি? এ কথাই আমার লজ্জা পাওয়ার কথা ছিল। কিন্তু লজ্জা না পেয়ে আমি খুব কষ্ট পেয়েছিলাম এই জন্য যে বউ সেজে তো আমি অন্যের ঘরে যেতে চাইছি না। আমি যে তোমারই থাকতে চেয়েছিলাম। একদিন সন্ধ্যায় তুমি নজরুল গীতি মোর প্রিয়া হবে এসো রানী গানটি যখন গাইছিলে, তখন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার বউকে কিভাবে সাজাবে তুমি। তুমি বলেছিলে পরনে থাকবে লাল শাড়ি, কপালে টিকলি, খোঁপায় বেলি ফুলের মালা, পায়ে আলতা আর ঠোঁটে কৃষ্ণচূড়া রং লিপস্টিক। আমি আজ তোমার প্রিয় সেই সাজেই সেজেছি পার্থ, শুধু তোমার জন্য। আমি মনে মনে তোমাকে বিয়ে করে তোমার স্ত্রী হয়েই এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। গত বার্থডেতেই তুমি আমাকে যে শাওমি নোট 9 ফোনটি দিয়েছিলে, সেটি দিয়ে ছবি তুলে রেখেছি। চিরকুটে লিখে দিয়ে গেলাম ফোনটা যেন তোমাকে দেয়। আমি জানি আমার শেষ অনুরোধ রাখবে মা, তোমাকে ফোনটা দেবে। ফোনের মধ্যে তুমি আমার এখনকার বউ সাজের ছবিগুলো দেখতে পাবে পার্থ। তাছাড়া তোমার ইমেলে কয়েকটি ছবি পাঠিয়ে দিয়ে গেলাম। তুমি যত্ন করে দেখো। আমি ওপারে বসে দেখব তুমি কতটা যত্ন করতে পারো আমাকে, কতটা ভালোবাসো তুমি। তুমিও যদি আমাকে বউ বলে স্বীকার করো, তাতে তোমার যে ক্ষতি হবে বলে কিছু নেই। তোমার মনের তালা খুলে আর কেউ না জানলেই হলো। তুমি যদি আমার স্ত্রী বলে মনে মনে স্বীকৃতি দাও, তাহলে হয়তো আমি মরে গেলেও কিছুটা শান্তি পাবো। এই অনুরোধটুকু রেখো প্লিজ। আমার এই সুইসাইড নোট কোনোদিন প্রকাশ হলেই তোমাকে কোনো রকম ঝামেলায় পড়তে না হয়, সেজন্য আমি লিখে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
আমার মৃত্যুর জন্য পার্থ তোমাকে সামান্যতম দায়ী করছি না, বরং তুমি ছিলে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ছোটবেলায় বাবাকে হারানোর পর মায়ের স্নেহ পেলেও আমি মনে প্রাণে মাকে গ্রহণ করতে না পারায় তার স্নেহকে অকৃত্রিম মনে হয়নি কখনো। তবু আমার মৃত্যুর জন্যে মাকে দায়ী করব না। মৌরী, যাকে আমি প্রচণ্ড বিদ্বেষ করতাম, সেও দায়ী নয়। কারণ আমার জীবনের সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে ভালোবাসার জন আজ মৌরীর কাছে। মৌরীকে আমার পার্থর রক্ষা কবচ করেছি, সুতরাং তাকে দায়ী করার কোনো প্রশ্নই আসে না। আমি আমার আত্মহত্যার জন্য আমার ভাগ্যকে দায়ী করলাম। ভাগ্য বিড়ম্বিতা আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই নিজের ইচ্ছায় আমি আমাকে হত্যা করলাম। পার্থ, আমি আর পারছি না। আমার দুই চোখ বুজে আসছে, জিহ্বা আড়ষ্ট হয়ে আসছে, হাতের আঙুলগুলো আর নড়াতে পারছি না। কম্পিউটার কিবোর্ডে আমার আঙুল বসছে না। এবার তোমার ইমেইলে এই লেখা কয়েকটি ছবি পাঠাতে পারলেই আমার কর্তব্যটুকু শেষ হবে। যাবার আগেই একটি কথা বলার চেষ্টা করছি আমি। গত জন্মদিনে তোমার দেয়া লাল শাড়িটা আমার শরীরে জড়িয়ে আছে। আমার মনে হচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরেছ। আমি তোমার কোলেই চোখ বুজছি। ভালো থেকো পার্থ। আমি ওপারে তোমার জন্য অপেক্ষা করব। বিদায়, বিদায় চিরতরে। লেখাটি শেষ হলো। উপন্যাসটি ছোট, কিন্তু এটি আমি খুব যত্ন করে লিখেছি। জানি না আপনাদের কেমন লাগবে। আপনাদের প্রতিক্রিয়া আমাকে জানালে আমি খুশি হব। সবসময় একটি অনুরোধ করি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন। আবার একসময় আপনাদের সাথে গল্প বলবো। নিজের যত্ন নিন। আমার জন্য দোয়া করুন।